সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে ল্যান্ড টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। রমজান মাসের বরকতময় সময় আমরা আজকে আমাদের স্টুডিওতে আমাদের প্রিয় একজন ব্যক্তিকে পেয়েছি, জনাব কাজী শামীম হাসান বুলবুল। তার ডাকনামটি খুব চমৎকার। আমরা আজকে শামীম হাসান সাহেবের যে গল্প, তার শুরু থেকে তার ক্যারিয়ারে তিনি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, আপনারা চেনেন, কন্ট্রোল পি লিমিটেডের তিনি ব্যবস্থাপনা পরিচালক। আমরা আজকে তার কাছে শুনবো কিভাবে তিনি আজকের এই পর্যায়ে প্রতিষ্ঠান দেওয়ার যে পরিকল্পনা তিনি করেছিলেন, শুরু থেকে আজ পর্যন্ত তিনি ধাপে ধাপে চড়াই উতরাই পেরিয়ে তারপরে একটা প্রতিষ্ঠানকে এস্টাবলিশ করতে হয় এবং তিনি সেটা সফলভাবে সম্পূর্ণ করেছেন। তো আমরা চলে যাব জনাব কাজী শামীম হাসান বুলবুল সাহেবের কাছে। বুলবুল সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। রমজানের এই সময়টা কেমন কাটছে? কাটতেছে। প্রথম দিকের রমজানগুলি ব্যস্ততার মধ্যেই কাটতেছে, হয়তো আস্তে আস্তে কাজের চাপ কমে যাবে, তখন হয়তো একটু ফ্রি সময় পাওয়া যাবে। আজকে আমরা জানি যে আপনি অত্যন্ত প্রিন্টিং প্রেস জগতের মিরপুর আপনার অফিস, আমরা যতটুকু জানি। কন্ট্রোল পি এই নাম কিভাবে আসলো? এই প্রথম আমরা এটা দিয়ে তারপরে ব্যাকগ্রাউন্ডে যাব। আসলে কন্ট্রোল পি শব্দটা মানে আমার এই নামটা নিয়ে খুব একটু আগ্রহ আছে আর কি। তো আমি মোটামুটি একটা প্রতিষ্ঠান করব এরকম একটা চিন্তা ভাবনা যখন আসে, তখন আমি নাম নিয়ে একটু ঘাটাঘাটি করি। তো আমাদের রিলেটেড যে প্রিন্টিং রিলেটেড আসলে কি হয় বা কি দিলে কি হয়, তো এরকম মোটামুটি অনেক রাত চিন্তা ভাবনার পরে আমার মাথার মধ্যে আসে যে আমরা অফিস আদালত বা যারা কম্পিউটার ইউজ করি, তো আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে নেই, সেখানে কন্ট্রোল পি শব্দটা আসলে খুব ব্যবহৃত, কমন একটা। কন্ট্রোল পি দিলেই সেই জিনিসটা প্রিন্ট হয়, প্রিন্ট আউট হয়। তো সেই থেকেই এই চিন্তা আসে এবং ওইটাই আমি আসলে বাস্তবায়ন করি। এবং যারা আমাদের প্রিন্টেড রিলেটেড ব্যবসায়ী, তো মোটামুটি সবাই এই নামটাকে অনেক পছন্দ করছে আর কি। মাশাআল্লাহ, আসলে অসাধারণ একটা থিংকিং আপনার ছিল, যে ভাবনা থেকে বাস্তবসম্মত একটি নাম আপনি তুলে আনছেন, যেটা মাধ্যম দিয়ে মানুষ যাতে সহজে চিনতে পারে। তো আসলে আপনি আপনার পড়াশোনার সম্বন্ধে আমি একটু জানতে চাই, আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা কি? এসএসসি কত সালে আপনার? আমার এসএসসি 2006 সালে। আমি আসলে টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন থেকে আমার এসএসসি পরীক্ষা সমাপ্ত করি, এখান থেকে পাস করি। তো আমার স্কুল ব্যাচ মূলত আসলে টঙ্গী সবাই। আর তারপরে মিরপুরে চলে আসা। মিরপুরে আমি সরকারি বাংলা কলেজে ইন্টারে ভর্তি হই। ইন্টার, অনার্স, মাস্টার্স সবকিছুই আমার বাংলা কলেজে। আচ্ছা। তো বাংলা কলেজ আমার খুব প্রিয় একটি জায়গা আর কি, যেখানে আমার একবারে শৈশব কৈশোর সবই কাটছে আর কি। যৌবনের প্রথম ধাপও বাংলা কলেজেই শেষ হয়েছে। তো আমার একটা জাস্ট জানার বিষয়, যে আপনি টঙ্গীতে পড়াশোনায়, আপনার দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। কুমিল্লা থেকে টঙ্গী বাবার সূত্রেই যাওয়া আর কি। বাবা এখানে থাকতেন, তো সেই সূত্রে আর কি আমরা অস্থায়ী যেহেতু, তো ওইখানে ভাড়া থাকতাম আর কি। আচ্ছা আচ্ছা, আপনার কুমিল্লাতে এখন আর তো যাওয়া হয় না? যাওয়া হয়, খুব কম যাওয়া হয় আর কি, খুবই কম যাওয়া হয়। ইনশাআল্লাহ মানে আমার মনের একটি আশা যে আমার বৃদ্ধকালটা আমি হয়তো আমার গ্রামের বাড়িতে কাটাবো আর কি। আচ্ছা আচ্ছা, আসলে দর্শক, আপনারা একটা বিষয় আপনারা জানেন যে আমরা ল্যান্ড টিভি, আমরা মানুষের সম্পত্তির গল্পগুলো শুনতে চাই, তাদের শেকড়ের গল্পগুলো শুনতে চাই। এই কারণেই তার কাছ থেকে জানতে চাওয়া যে তার শেকড়টা কোথায় ছিল। তো কুমিল্লার স্বনামধন্য একটি পরিবারের বেড়ে ওঠা আমাদের বুলবুল সাহেবের, এবং সেখান থেকে শৈশব কৈশোর তার কেটেছে টঙ্গীতে, তারপরে মিরপুরে, এবং মিরপুরে তিনি প্রফেশনালি সেট আপ হয়েছেন।
তো আপনার কাছে যেটা আমি আরো জানতে চাই যে মিরপুরে আপনাদের তো এখন পার্মানেন্টলি একটা পরিকল্পনা চলছে মিরপুর বা আশপাশের এরিয়াতে থাকা। তো মিরপুরের আপনার নেক্সট পরিকল্পনাটা কি আসলে? মিরপুরে থাকার এখনো তো আছেন আপনার পরিবার সহ। হ্যাঁ, তো খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার আসলে অ্যাকোমোডেশন প্ল্যানটা কি? আসলে আমরা তো অনেক বছর যাবতই ঢাকায় বেড়ে ওঠা। তো ঢাকার এনভায়রনমেন্টে বেড়ে উঠে আসলে গ্রামে সেটেল হওয়াটা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার, চ্যালেঞ্জিং ব্যাপার। আবার ছেলে মেয়েদের পড়াশোনা, ঠিক আছে, নিজের ইচ্ছা থাকলেও হয়তো পরিবারের চাপে আর যাওয়া হয় না। তো আশা আছে যে মিরপুর বা এর আশেপাশে একটা স্থায়ী নিবাস করে তারপরে গ্রামে সেটেল হওয়ার আর কি। যে অন্তত ছেলে মেয়ে যাতে এখানে থেকে পড়াশোনা করে তাদের ইচ্ছা মতো তারা বেড়ে উঠতে পারে, তাদের কেরিয়ার যাতে আরো ভালো হয় আমাদের চেয়ে, তো সেই চেষ্টাটা থাকবে আর কি। আচ্ছা, আমি আরেকটু জানতে চাই যে আপনি বিয়ে তো করেছেন জি। জানি, বাচ্চাও আছে। তো আপনার শ্বশুর বাড়ি? আমার শ্বশুর বাড়ি মাদারীপুর। মাদারীপুরে। মাদারীপুর কিভাবে পেলেন? এটা হয়ে যায়, এটা হয়ে যায়। এটা আসলে আল্লাহ যেহেতু লিখে রাখছে, তো সেই সুবাদেই হয়ে গেছে। সেই গল্প ইনশাআল্লাহ আমরা আরেকদিন বলবো, রাইট? তো এখন আপনাদের পারিবারিক ভাবে যেহেতু ফ্যামিলিতে আপনার ভাই বোন, আপনার ভাই আছে, ফ্যামিলিতে কারা কারা আছে? আমার বড় বোন আছে, আমার ছোট ভাই আছে, আর মা আছে। বাবা অনেক আগে মারা গেছে। তো আমার গ্রামের যে জায়গা জমিগুলি আছে সেগুলি আমাদের এখনো কম ভাগ, মানে এখনো ভাগ বাটোয়ারা ওরকম হয়। আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের নেক্সট তো মিরপুরেই যে কোনো একটা পরিকল্পনা আছে। হ্যাঁ, অবশ্যই। তো আমরা মিরপুর সংশ্লিষ্ট যারা আছে আপনি অবশ্যই যোগাযোগ রাখবেন। তবে এই আপনার এসএসসির পর বাংলা কলেজে পড়াশোনার পর আপনার ক্যারিয়ারে প্রথম কোথায় গিয়েছিলেন? মানে কোন সেক্টরে আপনি মূলত কাজ শুরু করেন? আমার ক্যারিয়ার প্রথম শুরু হয় আসলে আমার কলেজে পড়া অবস্থায়। তো আমার কাজিন আসলে উনি একটা গার্মেন্টস অ্যাক্সেসরিজ কোম্পানিতে চাকরি করতেন। তো উনি যখন চাকরি ছেড়ে নিজেই ব্যবসা শুরু করেন তখন আমি তার সাথে জয়েন হই আর কি। তো সেই থেকেই শুরু আর কি, গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্রিন্টিং রিলেটেড সার্ভিসে আসলে আমার প্রথম পদযাত্রা শুরু হয় আর কি। তো কত বছর হলো আপনার এই? আমি 2007 থেকে আর কি কর্মরত আছি। প্রথম অবস্থায় পার্ট টাইম ছিল, তারপরে হয়তো 2000 ইন্টারের পর থেকে এটা ফুল টাইম হয়ে গেছে আর কি। পড়াশোনা প্রায় প্লাস 18 বছর আপনি এই প্রিন্টিং লাইনে ক্যারিয়ার করেছেন। এর মাঝে আমি গার্মেন্টসেও জব করেছি, মার্চেন্ডাইজিং ডিভিশনেও জব করেছি অনেক বছর। মানে সেখান থেকে একটা হিউজ এক্সপেরিয়েন্স হ্যাঁ। আপনার চলে আসছে। আচ্ছা, তো এই ক্যারিয়ারে আপনি প্রিন্টিং প্রেস জগতে কত হাজার লোককে এখন পর্যন্ত সার্ভিস দিয়েছেন? এটা আসলে এটা গোনা তো যায় না, তো কত হাজার এরকম তো বলা যাবে না, আছে মোটামুটি অনেক আছে যারা হাজার ছুঁই বা হাজার ক্রস করবে এরকম না, আসলে কাউন্টিংটা আসলে এরকম ভাবে বলা যাচ্ছে না। বাট প্রচুর মানুষের সাথে পরিচয় আছে, আশা করি ভবিষ্যতে এই পরিচয় আরো বাড়বে, যাদের সাথে ছিল সেটা আরো গভীর হবে। আচ্ছা, তো আমার এখন যেটা জানার ইচ্ছা সেটা হচ্ছে যে এই প্রিন্টিং প্রেস জগতের প্রতিবন্ধকতাগুলো কি আছে এবং সামনে আপনি এই আপনার এই ব্যবসাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? প্রতিবন্ধকতা গুলো হচ্ছে যে কিছু জিনিস আছে যে র মেটেরিয়ালস গুলি, সেটা আমরা লোকাল পর্যায়ে যেটা কিনি সেটা আসলে দাম প্রতিনিয়ত বাড়তেছে এবং সেটা মানে লোকালি আসলে অনেক কস্ট হয়ে যায়। আর সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে এই র মেটেরিয়ালস গুলি বাংলাদেশে খুব কম উৎপাদন হয়, বিদেশ থেকে আসে, এবং যারা এগুলি ইম্পোর্ট করে আনে তারা আসলে তাদের নিজের ইচ্ছা মতো এই ব্যবসাটা করে। তো আমরা লোকাল পর্যায়ে যারা ছোট ছোট ব্যবসায়ী আছি তারা সবসময় জিম্মি থাকি। তো এইসব ক্ষেত্রে আর কি অনেক বড় প্রতিবন্ধকতা, যে প্রাইসিং, কস্টিং, একজন কাস্টমারকে সাপোর্ট দেওয়া, এইগুলা অনেক সময় টাফ হয়ে যায়। তার মধ্যে আবার সময়ের একটা ব্যাপার স্যাপার আছে,
যে বা অনেক সময় পেলে হয়তো কাস্টমারকে ভালো জিনিস দেওয়া যায়, বাট ওই সময় থাকে না, তখন কাস্টমার আর কি চাইলেও ভালো জিনিস দেওয়া সম্ভব হয় না। আমরা বর্তমানে তো যে সরকার অবস্থান আছে, আপনি সরকারের কাছে আপনার কি প্রস্তাবনা রয়েছে বা সরকারকে আপনি কি মেসেজ দিতে চান যে এই জগৎকে আরো স্মুথ করার জন্য আপনি কি স্টেপ নিতে পারে, আপনার কাছে কি পরামর্শ আছে? আসলে আমাদের এই সেক্টরটা অনেক বড়, এখানে আসলে অনেক কিছু জড়িত আছে। তো সরকার চাইলে অনেক কিছু পারে, অনেক সময় হয়তো দেখা যায় যে তাদের লোক জনবল থাকে না, এজন্য নজরদারিটা ওইভাবে হয় না। তো কাগজের যে মার্কেটগুলি আছে, দেখা যায় যে মাঝে মাঝে কাগজের দাম খুব বেড়ে যায়। তো এইসব জায়গাগুলোতে যদি সরকারের হস্তক্ষেপ থাকে তাহলে হয়তো মার্কেটটা স্টেবল থাকে আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা আমরা অবশ্যই কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো যে যে প্রতিবন্ধকতাগুলো আছে যাতে এগুলোকে সহজীকরণ করা হয়, তাহলে ব্যবসাটা বা এই সেবাগুলো সহজ ভাবে মানুষকে দেওয়া সম্ভব হবে, এটা আমরা প্রত্যাশা রাখি। এবং আমার আরো দুটো কোশ্চেন করবো, তার আগে জাস্ট জানতে চাই যে এই মুহূর্তে আপনাকে যদি কোনো ফান্ড করা হয়, ফান্ডিং দেওয়া হয়, আপনি এই কত টাকা পর্যন্ত ফান্ড খাটিয়ে বা আপনার প্রয়োজন আছে, বা এই ব্যবসাকে অনেক সময় আমরা জানি যে আমি যদি 5 কোটি টাকা পেতাম তাহলে এই ব্যবসার ধারাটাই আমি চেঞ্জ করে দিতাম, এটার অনেক ইউনিক কিছু আইডিয়াস রয়েছে, তো আপনার কাছে এমন কোনো একটি আইডিয়া বলতে চাই। আসলে আমাদের এই সেক্টর প্রতিনিয়ত বাড়তেছে, টেকনিক্যালি আসলে অনেক মানে ইকুইপমেন্ট যেটা এখন নিত্য নতুন ভাবে যোগ হচ্ছে আর কি। এক সময় দেখা যেত যে শুধু প্রিন্টিং আছে, এখন সাবলিমেশন প্রিন্ট হয়, ডিটেপ প্রিন্ট হয়, ডিজিটাল প্রিন্ট হয়, ঠিক আছে। বিভিন্ন সেক্টর প্রতিনিয়ত বাড়তেছে। তো চায়নারা নিত্য নতুন মেশিনারিজ আবিষ্কার করতেছে। তো আসলে এটা হয় কি যে সেটআপমেন্টের একটা বড় বিষয় থাকে, যে আমার কাছে এখন 1 কোটি টাকা আছে, আমি এটা দিয়ে আসলে কি ধরনের প্রিন্টিং যাব। দেখা গেলো সাবলিমেশনের একটা প্রজেক্ট করা যায় অথবা ডিটিএফ এর একটা প্রজেক্ট করা যায়। তো এটা আসলে সময়ে আর মানে টেকনোলজি, এই দুইটার সমন্বয়ে আসলে মানে নির্ধারণ করবে যে আমি কি করলে কি ভালো হয়। আচ্ছা, আর আরেকটা এক্সপেরিয়েন্স আপনার কাছে যে কোনো এই ব্যবসা যেহেতু প্রায় 18 বছর সময় আপনি পার করেছেন, এমন কোনো একটা ঘটনা যেটা আপনাকে সবসময় নাড়া দেয়, হৃদয়ে নাড়া দেয়, এরকম কোনো ঘটনা আপনার আছে কি? আসলে আমাদের এইরকম মানে অনেক ঘটনা থাকে যে আসলে এই রিলেটেড বিজনেস করতে গেলে অনেক মানে যারাই আছে মোটামুটি সবাই মানে অনেক অনেক কি বলে এটাকে, অনেক ধরনের এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়। যেমন আমি জাস্ট রিসেন্ট একটা ঘটনা জাস্ট শেয়ার করি। ঘটনাটা হচ্ছে এরকম, আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে একজন ভাই আসে আমার কাছে। তো উনি আমাকে একটা স্যাম্পল দিয়ে যায়, সেটা হচ্ছে একটা নোটবুক। তো নোটবুকটা দিয়ে যাওয়ার পরে উনি একটা সরকারি প্রতিষ্ঠানে কর্মরত এবং ওই প্রতিষ্ঠানের এই জিনিসটা। তো উনি আমাকে জিজ্ঞেস করছে যে এটা হবে কিনা, আমি বলছি যে এটা করা যাবে। তো উনি আমাকে স্যাম্পলটা দিয়ে যায় এবং বলে যে স্যাম্পলটা করে রাখেন, বা মানে যে এরকম একটা বা 5টা স্যাম্পল আমাকে দিয়ে। তো আমি ওটা রেখে দিছি যে সময় সাপেক্ষে যখন সুযোগ হবে আমি করে রাখবো, দিয়ে দিব। বাট হঠাৎ উনি আমাকে একদিন ফোন দিয়ে বলে যে আমার কালকে স্যাম্পলটা লাগবে, এবং উনি আমার কাছে 10 পিস স্যাম্পল চায়, এবং জিনিসটা আমার কাছে এত জটিল হয় তখন। তো সেই দিন থেকে শুরু করে সারা রাত পরিশ্রম করে ঠিক সেহেরির আগ মুহূর্তে আমি তাকে তার স্যাম্পলটা বুঝিয়ে দিই এবং সে খুব খুশি হয় এতে, ঠিক আছে। তো এরকম অনেক রাত জাগার গল্প আছে, আরো অনেক ধরনের এক্সপেরিয়েন্স আছে। ব্যাড এক্সপেরিয়েন্স কি আছে? এটা এক ধরনের ব্যাড এক্সপেরিয়েন্সই, মানে একবারে সারা দিন রাত পরিশ্রম করে একটা জিনিস দেয়া, যেটার মাঝে কোনো প্রফিট নেই, জাস্ট সম্পর্কের খাতিরে আর কি দেয়া। তো এটাও একটা ব্যাড এক্সপেরিয়েন্স। তারপরে মানে তৃপ্তি হয় তখন যখন আমি এটা আসলে 100% ওনাকে দিতে পারছি। তো এটাই হচ্ছে মূল তৃপ্তি, এবং উনি এটা পেয়ে খুশি। মানে এই চ্যালেঞ্জেসটা মধ্যেই আনন্দটা আসলে নির্ভর করে। আচ্ছা, তো আমার জাস্ট লাস্ট
যেটা করছেন যে আপনার দর্শকদের জন্য আপনার কি মেসেজ আছে যে এই জগতে আমরা অনেক সময় দর্শকরা বা যারা গ্রাহকরা আছেন অনেক সময় আননেসেসারি কিছু চাপ আপনাদের প্রদান করে, বা এই ধরনের যে একটা ডিজাইন দেওয়া হয়েছে 20 বার সেটাকে চেঞ্জ করেছে, এই ধরনের ক্ষেত্রগুলোতে আপনি আসলে কি মেসেজ দিতে চান? এটা তো থাকবে, আসলে এক একজনের রুচি এক এক রকম হয়ে যায়। তো দেখা যায় যে আমাদের এখানে যারা ডিজাইনে কাজ করে তারা আসলে এমনিতেই প্রেসারে থাকে যে একটার পর একটা ডিজাইন হয়, তারপরে আবার যেটা করা হয় সেটা অনেকবার দেখা যায় যে কাস্টমার চেঞ্জ করে, কাস্টমার থেকে শুধু চেঞ্জেস আসে। তো এটা আমাদেরকে আর কি অ্যাডজাস্ট করে নিতে হয়, ঠিক আছে, অ্যাডজাস্ট করে নিতে হয়, বাট এটা আমাদের ব্যবসার একটা অংশই। না, আমার একটা এক্সপেরিয়েন্স আছে। আমি একবার একটা ডিজাইনকে যখন একজন ডিজাইনের কাছে বললাম যে ভাই আমার এই ডিজাইনটা তো একটু এরকম, এই কালারটা এরকম করে দেখান তো যে কেমন হয়। তো এটা যখন আমি জাস্ট দুইটা স্যাম্পল দেখতে গেছি, উনি খুব রেগে গেলেন যে না ভাই আপনার ডিজাইন করা যাবে না। আমি খুব হতাশ হলাম আসলে যে আমি তো জাস্ট দুটো স্যাম্পল দেখতে চেয়েছি। কারণ অনেক সময় আমরা মনে করি যে 2 বা 3 যদি হয় এটা আমরা তখন আমাদের পছন্দের কম্পারিজনটা করা যায়। তো এই ক্ষেত্রে আপনার আসলে মন্তব্যটা কি? এটা হয় কি যে আসলে ডিজাইনাররা অনেক সময় দেখা যায় যে চাপে থাকে, তো তার মেন্টালিটি হয়তো ভালো ছিল না, এই জন্য হয়তো উনি একটা মিসবিহেভ করতে। বাট আমাদের এখানে যারা ডিজাইনে আছে তারা মোটামুটি এটার সাথে অভ্যস্ত যে কাস্টমার চাইবে চেঞ্জ করবে, চেঞ্জ করে দিবে, তারপরে একবার ওকে হলে তারপর আমরা প্রোডাকশন প্রসেসে চলে যাই আর কি। আচ্ছা, তো আমি যেটা সর্বশেষ আজকে আমাদের এপিসোডের কোশ্চেন করব যে আমাদের যারা দর্শক আছেন, সম্মানিত দর্শক, তো তাদের জন্য আপনার যে প্রতিষ্ঠান কন্ট্রোল পির পক্ষ থেকে আপনার দর্শকদের জন্য আপনার আহ্বানটা কি? দর্শকদের জন্য অফার, স্পেশাল কোনো অফার যদি আপনি অফার তো আসলে এরকম ভাবে আমাদের মানে ইসে তো অফারের কোনো সিস্টেম নাই, বাট ওই যে আমরা ডিজাইন যদি কেউ আমাদেরকে নক করে আমরা ডিজাইন ওনাদেরকে প্রোভাইড করে দিতে পারবো ফ্রিতে, কোনো চার্জ লাগবে না। আর এমনি যারা দর্শক আছে তারা আসলে এখন প্রিন্টিং এর সেক্টরটা অনেক বাড়ছে, তো যারা ইয়াং জেনারেশন আছে তারা আসলে যদি এই সেক্টরে আসতে চায় সেটাও খুব ভালো একটা সেক্টর, যে নিজে নিজে কিছু করতে চায়। আপনাদের প্রতিষ্ঠান এই ধরনের কোনো অপরচুনিটি এখনো পর্যন্ত দিচ্ছে না, বাট আগামীতে মানে তরুণদেরকে নিয়ে কিছু করার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। যেমন ডিজাইন আছে এবং প্রিন্টিং প্রসেস আছে, এইগুলি আমরা হয়তো অনলাইনেও শেখাবো এবং প্র্যাকটিক্যালিও হয়তো শেখাবো। এই ধরনের প্রজেক্ট আমরা হয়তো খুব শীঘ্রই নিব। তো তার আগ পর্যন্ত আর কি সবাইকে ধন্যবাদ, ল্যান্ড টিভিকেও ধন্যবাদ যে আমার মতো ক্ষুদ্র মানুষকে তাদের সেটে আমন্ত্রণ জানানোর জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কাজী শামীম হাসান বুলবুল সাহেবের কাছে তার জীবনের গল্প শুনলাম। কুমিল্লা জেলায় বড় হয়ে তিনি টঙ্গী এবং সর্বশেষ মিরপুরে তার জীবনের বড় একটা সময় পার করেছেন এবং সফলতার সাথে একটি প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠান কন্ট্রোল পি তিনি চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমরা কন্ট্রোল পির জন্য এবং কাজী শামীম হাসান বুলবুল সাহেবের জন্য শুভকামনা জানাই এবং তার যে পরিকল্পনা খুব দ্রুততম সময়ে যাতে তিনি তার নিজের সম্পত্তির যে পরিকল্পনা করেছেন সেটা যাতে তিনি পান, আমরা সেই প্রত্যাশা রাখি এবং দোয়া করি। সকলকে ধন্যবাদ।